জনগণের কাছে জবাবদিহি করতে এ সরকার বাধ্য, সিলেটে প্রধানমন্ত্রী। ইউরোপ লন্ডনের মতো স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রতিশ্রুতি। জ্বালানি সংকটের সুযোগ সন্ধানীদের রুখতে সুশাসনের বিকল্প নেই মত বিশেষজ্ঞদের। সয়াবিন ঘাটতির পেছনে ডিলারদের কারসাজির অভিযোগ। হামের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় জনমনে উদ্বেগ, জরুরি অবস্থা ঘোষণার পরামর্শ বিশেষজ্ঞদের। 24 ঘণ্টায় আরও 4 শিশুর মৃত্যু। এবং সারা দেশের থানা দালাল মুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর। শীর্ষ সন্ত্রাসীদের নাম ভাঙিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা, বলছে পুলিশ। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছে রাশিদা সুলতানা রিঙ্কু। দেশে 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা তুলে ধরে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, যার 80% হবে নারী। সিলেটে সুরমা নদীর উভয় তীরে সৌন্দর্য বর্ধন ও বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ প্রকল্পের ভিত্তি স্থাপন শেষে আয়োজিত সুধী সমাবেশে কথা বলেন তিনি। পানির যথাযথ ব্যবহার নিশ্চিতে খাল খনন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলেও জানান সরকার প্রধান। এদিকে সিলেটের কান্দিগাঁওয়ে বাসিয়া খাল খনন কার্যক্রম উদ্বোধন করেন তিনি। তাহসিন তারিনের রিপোর্ট। শনিবার সিলেটে বাসিয়া খাল খনন সহ একাধিক উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কান্দিগাঁওয়ে বাসিয়া খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন শেষে তিনি বলেন, এর মাধ্যমে 80,000 কৃষক সরাসরি উপকার পাবেন এবং 7,000 মেট্রিক টন ফসলের উৎপাদনও বাড়বে। খালটা কাটলে প্রায় 80,000 কৃষক প্রথমত সরাসরি উপকার হবে, আর এই 80,000-এর বাইরে আরো 1.5 লক্ষ কৃষক পরোক্ষভাবে উপকৃত হবে। 12 লাখ কৃষককে সুদসহ ঋণ মওকুফের উদ্যোগ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, তার সরকার কেবলমাত্র জনগণের কাছে জবাবদিহি করবে। সরকারের যে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ ছিল 12 লক্ষ কৃষকের, এই 12 লক্ষ কৃষকের কৃষি ঋণটা আমরা সরকার থেকে মওকুফ করে দিয়েছি সুদ সহ। আমাদের একমাত্র জবাবদিহিতা হচ্ছে এই দেশের মানুষের কাছে, এই দেশের জনগণের কাছে। এর আগে সিলেটে সুরমা নদীর পাড়ে সৌন্দর্য বর্ধন বন্যা প্রতিরোধ অবকাঠামো নির্মাণ কাজের ভিত্তি স্থাপন করেন তারেক রহমান। এরপর সেখানে অনুষ্ঠিত এক সুধী সমাবেশে তিনি বলেন, প্রকল্পটির কাজ শেষ হলে সিলেটে জলাবদ্ধতার সমস্যা দূর হবে। পানিটাকে যাতে আমরা ব্যবহার করতে পারি, জলাবদ্ধতাও যাতে না হয়, মানুষেরও কষ্ট না হয়, সেটি কৃষির সুবিধার জন্যই হোক, পানিটিকে মানুষের ব্যবহারের সুবিধার জন্যই হোক, আমরা খালগুলো খনন করতে চাচ্ছি দেশে। ঢাকা সিলেট রেল লাইন নিয়ে সুখবর দেন সরকার প্রধান। যে সারা দেশে কিভাবে রেল যোগাযোগটাকে বৃদ্ধি করা যায়, রেল যোগাযোগটাকে বৃদ্ধি করলে স্বাভাবিকভাবে অধিকাংশ মানুষ এটিতে যাতায়াত করবেন, এটিতে খরচ কম হবে, সেটি যাতায়াতের খরচ কম হবে, সেটি ব্যবসায়িক কারণে খরচ কম হবে। দেশেই ইউরোপ লন্ডনের মতো স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, শীঘ্রই 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। আমরা দেশে 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ করার পরিকল্পনা গ্রহণ করেছি। এই মানুষগুলো এবং এই 1 লক্ষের মধ্যে 80% থাকবে নারী স্বাস্থ্যকর্মী। তাহসিন তারিন, মোহনা সংবাদ। দেশের মানুষকে বিভক্ত করতেই জুলাই সনদ নিয়ে 11 দলীয় জোট অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই সনদ নিয়ে রাজনৈতিক উদ্দেশ্যের মিথ্যাচার কখনোই ভালো ফল বয়ে আনবে না। দুপুরে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন মির্জা ফখরুল। অর্থনৈতিক মুক্তির জন্য জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, দীর্ঘ 15 বছর পর দেশ গঠনের সুযোগ এসেছে, এজন্য মেধা, সততা, পরিশ্রমের কোনো বিকল্প নেই। ভুল ধারণা দেওয়া হচ্ছে জনগণের মধ্যে, বিশেষ করে আপনাদের ওই সোশ্যাল মিডিয়ার মধ্যে, যে বিএনপি সংস্কার মানে না। বিএনপি তো সংস্কারের জনক। 1975 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একদলীয় শাসন ব্যবস্থাকে বাদ দিয়ে বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসেছিলেন। জামাতের নেতৃত্বে 11 দল তারা এটার উপরে আন্দোলন করছে। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে আবার বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করা। মালিক পক্ষ নিজ স্বার্থ ব্যবহার করে গণমাধ্যমের ভূমিকা প্রশ্নবিদ্ধ করছে বলে মনে করেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। দুপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে গণমাধ্যম ও সাংবাদিকতা বিভাগের গোলটেবিল আলোচনা সভায় এ কথা বলেন তথ্যমন্ত্রী
জহিরুদ্দিন স্বপন। এ সময় তিনি আরো বলেন, একদিকে পতিত সরকার যেমন গণমাধ্যমের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছিল, অন্যদিকে মালিক পক্ষ তেমনি গণমাধ্যমকে নিজ স্বার্থে কাজে লাগিয়ে এর ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করছে। সরকার যেমন কর্তৃত্ব প্রকাশ করতে চায়, এটা যেমন সত্য সঠিক করেছে এবং খুব জঘন্যভাবে করেছে, এট দ্য সেম টাইম এটাও কিন্তু সত্য যে এই গণমাধ্যমের শিল্পের মালিক পক্ষ গণমাধ্যমের ক্ষমতাকে তার অন্য ব্যবসার কাজে লাগিয়েছেন এবং সেখানে সম্পূর্ণ একটা নতুন এজেন্ডা কাজ করেছে। গণমাধ্যম সম্পর্কে যে একটা সর্বসম্মত শ্রদ্ধাভাজন জনমত, সেটাকে কিন্তু তিনিও ব্যবহার করার চেষ্টা করেছেন। কাল শুরু হচ্ছে জেলা প্রশাসক সম্মেলন। এই উপলক্ষে সচিবালয়ের সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানান, এবারের সম্মেলনে কৃচ্ছ সাধনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। বর্তমান রাষ্ট্রীয় বাস্তবতায় অপরিহার্য নয় এমন সব খাতের ব্যয় কমিয়ে সাশ্রয় করা হচ্ছে। সম্মেলনের এজেন্ডা প্রসঙ্গে সচিব জানান, মাঠ পর্যায় থেকে অনেক প্রস্তাব এলেও সরকারের অগ্রাধিকার এবং নীতি নির্ধারণী কর্তৃপক্ষের মতামতের ভিত্তিতে সেগুলো যাচাই বাছাই করা হয়েছে। আলোচনার পর চূড়ান্ত এজেন্ডা জনসম্মুখে প্রকাশ করা হবে বলেও জানান তিনি। কিভাবে আমরা এটা অ্যাচিভ করতে চাই এবং কি স্পিডে অ্যাচিভ করতে চাই, এই সমস্ত মেসেজগুলো দেওয়ার বিষয়ে সমগ্র প্রশাসন যন্ত্রের উপরে একটা বিস্তৃত ব্যাখ্যা এবং যাতে বোঝাপড়া কোনো গ্যাপ না থাকে, সেই জন্য এই সম্মেলনটা এবার কিছুটা বাড়ানো হয়েছে। নর্মাল যা হয় তার থেকে বাড়ানো হয়েছে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে শুধু জ্বালানি সংকট নয়, ডলারের দাম ও বৈশ্বিক রাজনীতিও এর জন্য দায়ী, এমন মন্তব্য করেছেন সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। সকালে বিএফডিসিতে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় একথা বলেন তিনি। জ্বালানি সংকটকে কাজে লাগিয়ে মুনাফা লোভীদের অপতৎপরতা রুখতে সুশাসন নিশ্চিতের বিকল্প নেই বলে মন্তব্য করেন ফাহমিদা খাতুন। আমরা এমন একটা সময়ে বসবাস করছি যে শুধু বাংলাদেশ না, বিশ্বের প্রায় সব দেশেই এখন মূল্যস্ফীতি কিংবা খাদ্যদ্রব্যের দাম বৃদ্ধি, জ্বালানি সংকট, এটাই হচ্ছে এখন বৈশ্বিক বাস্তবতা। সুশাসন, বাজার ব্যবস্থাপনা, মজুতদারি নিয়ন্ত্রণ এবং দুর্নীতি, এগুলোর উপরে নিয়ন্ত্রণ করতে হবে। দাম বাড়লেও স্বাভাবিক হয়নি সয়াবিন তেলের বাজার। অতিরিক্ত দামের পাশাপাশি সরবরাহ ঘাটতিতে দিশেহারা ক্রেতা। এই অবস্থার জন্য ডিলারদের সিন্ডিকেটকে দুষছেন ভোজ্য তেলের খুচরা ব্যবসায়ীরা। কৃষি গবেষকরা বলছেন, আমদানি নির্ভর এই পণ্যটি গুটি কয়েক ব্যবসায়ী প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করায় সংকট কাটছে না। তাই দেশীয় তেলবীজের উৎপাদন বাড়িয়ে সরিষা, সূর্যমুখী ও পেরিলা তেল বাজারজাতকরণের তাগিদ দেন তারা। তরিকুল ইসলাম খোকনের ক্যামেরায় উষা ফিরদৌসের রিপোর্ট। দেশে ভোজ্য তেলের বার্ষিক চাহিদা প্রায় 24 লাখ টন, যার 90% আমদানি নির্ভর। বাণিজ্য মন্ত্রণালয় বলছে, গেল বছরের একই সময়ে যেখানে আমদানির পরিমাণ ছিল 4,48,000 টন, সেখানে চলতি বছর তা নেমে এসেছে 2,61,000 টনে। অর্থাৎ এক বছরের ব্যবধানে আমদানি প্রায় অর্ধেকে নেমে এসেছে। তবে আমদানি কমে যাওয়ার এই তথ্যের সঙ্গে একমত নয় খুচরা ব্যবসায়ীরা। তারা সিন্ডিকেটের কারসাজিকেই দুষছেন। মেঘনা সিটি এরা মানে 3-4টা লোকে বানিয়ে তেলটা নিয়ন্ত্রণ করে। এই এরা নিয়ন্ত্রণ করার মানে এক কথাই এখন শুনতে হয়, এরা এখন যা কয় তাই শুনতে হয়। এই সংকটটা তৈরি করা হয় তাদের থেকে। তারা চায় যে দামটা বাড়ুক, বাজারে সংকট, কৃত্রিম সংকট হোক, এই জন্য মানে তারা চায় যে দামটা বাড়ুক। ক্রেতারা বলছেন, গেল রমজান ঈদের আগ থেকেই বাজারে সয়াবিন তেলের সরবরাহের ঘাটতি ছিল। সামনে কোরবানির ঈদ, কিন্তু এখনো কাটেনি সংকট। কোথাও কোনো সামঞ্জস্য নাই, এটা তো তাদের রেসপন্সিবিলিটি। আমি যদি পাইকারি মূল্যে দাম বাড়াই, তাহলে খুচরাতে কত হবে সেটা তারা অ্যাডজাস্ট করবে না এবং সেইভাবে তো ক্রেতা কিনবে। এই দায়িত্ব সেগুলো নাই, দায়িত্ব একটাই বাড়িয়ে দেওয়া, এরপরে ফলো আপ নাই আর কিছু। এই মন্ত্রণালয় যখন আলাদা না হবে, সিন্ডিকেট না ভাঙতে পারবে, ততক্ষণ পর্যন্ত আসলে কোনো কিছুতেই আমরা এই বাজার স্থিতিশীল থাকবে না। দেশে সয়াবিনের বিকল্প হতে পারে সরিষা। শুধু চরাঞ্চলেই নয়, পুরো জেলায় সরিষার আবাদ বেড়েছে। আর ভোজ্য তেলের চাহিদা পূরণে অনেক সম্ভাবনা সূর্যমুখী। খরচ কম হওয়ায় সূর্যমুখী চাষে কৃষকদের আগ্রহ বেড়েছে। পেরিলা বাংলাদেশে অভিযোজিত একটি নতুন ভোজ্য তেল ফসল। এ ফসলেরও রয়েছে অপার সম্ভাবনা।
সয়াবিন তেলের আমদানি নির্ভরতা কমাতে তেল ফসল আবাদ বাড়ানোর পক্ষে মত দেন কৃষিবিদরা। সরিষা, তিল, তিসি, সূর্যমুখী এবং হচ্ছে পেরিলা তেল। পেরিলা তেলের খুবই সুবিধা হলো যেই সময়ে বৃষ্টির কারণে অন্য ফসল উৎপাদন হয় না, সেই সময়ে পেরিলা তেল উৎপাদন করা যায়। তাহলে দেখা যায় বাংলাদেশের যে পরিমাণে ইম্পোর্ট করতে হচ্ছে সয়াবিন, সেটা পুরোটাই কিন্তু আমরা উৎপাদন করতে পারি, শুধু প্ল্যান করে সরকারের যদি উদ্যোগ নেয়। সয়াবিন পুরোপুরি আমদানি নির্ভর হয় গুটি কয়েক ব্যবসায়ী সিন্ডিকেট এটি নিয়ন্ত্রণের সুযোগ পায় বলেই মনে করেন এই গবেষক। আমরা সিন্ডিকেট কিন্তু ভাঙতে পারছি না, এটাই হচ্ছে সমস্যা। এই সিন্ডিকেট যদি ভাঙতে হয় আমাদের দেশীয় তেল বাড়াতে হবে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। দেশজুড়ে হামে আরও 4 শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি এ সময় আরও 1096 জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত নিয়মিত প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গেল একদিনে হামের উপসর্গ নিয়ে ঢাকাতেই 4 জনের মৃত্যু হয়েছে। তাদের নিয়ে গত 15 মার্চ থেকে শনিবার পর্যন্ত হামের উপসর্গে মোট 235 জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এ সময় সারা দেশে হামে আক্রান্ত হয়ে আরও 49 শিশুর মৃত্যু হয়। এদিকে গত 24 ঘন্টায় সারা দেশে নতুন করে 72 জনের হাম শনাক্ত হয়েছে। এ সময় আরও 1024 জন শিশুর মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। শিশুর মুখে হাসি মানেই এক টুকরো নিরাপদ পৃথিবী, কিন্তু সেই পৃথিবীতেই নীরবে ছড়িয়ে পড়ছে পুরনো আতঙ্ক হাম। একসময় প্রায় নিয়ন্ত্রণে চলে আসা এই রোগটি আবারও মাথাচাড়া দেয়ায় জনমনে উদ্বেগ বাড়ছে। রোগটিতে চলতি বছরে মৃতের সংখ্যা গত 2 দশকের মধ্যে সর্বোচ্চ। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দেশে হামে মৃত্যুর হার ছিল 10 লাখে মাত্র 1 জন। এখন তা বেড়ে দাঁড়িয়েছে 16.8%। এমন অবস্থায় হামকে জরুরি স্বাস্থ্য পরিস্থিতি হিসেবে বিবেচনার পরামর্শ দিয়েছেন তারা। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। টঙ্গী থেকে আসা 1 বছরের আনহার হঠাৎ জ্বর, শরীর জুড়ে লালচে দানা, চোখ লাল আর কাশির মতো উপসর্গ নিয়ে গত 1 সপ্তাহ থেকে ভর্তি রাজধানীর ডিএনসিসি হাসপাতালে। উদ্বেগ উৎকণ্ঠায় দিন পার করছেন মা সাথী বেগম। 5-6 দিন বড় ওষুধ খাওয়াইছি, কিন্তু ওষুধে কোনো কাম হয় নাই। তারপর আবার ডাক্তারের কাছে গেলাম, 4টা পরীক্ষা দিছে। পরে ওগুলো ডাক্তার দেখালাম, পরে বললো যে হাম রোগ হয়েছে, আমরা এই জায়গায় পাঠাইতে। কাশিটা আর জ্বরটা একদমই ছাড়তেছে না, এখন আবার শ্বাসকষ্ট বাইরে যাইতেছে। এমন গল্প এখন আর বিচ্ছিন্ন ঘটনা নয়। শহর থেকে গ্রাম অসংখ্য পরিবার এই দুঃসহ অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছে। সামান্য জ্বর আর শরীরে লাল দানা দিয়ে শুরু হলেও সময় মতো চিকিৎসা না পেলে মারাত্মক রূপ নিচ্ছে হাম। বিশেষ করে অপুষ্টিতে ভোগা শিশুদের ক্ষেত্রে এই ঝুঁকি আরো বেশি। 5-6 দিন ধরে জ্বর ছিল, তারপর ঠান্ডা কাশি ছিল, পরে আস্তে আস্তে দেখি পায়খানা করে, কিছু খাওয়াইলে বমি করে। জ্বর 104-3 এরকম জ্বর থাকে। পরে নিয়ে গেছিলাম মেডিকেল, ফরিদপুর, ঢাকা রেফার করছে। 4 দিনের মাথায় ওষুধ খাওয়ানো হয়েছে, খাওয়ানোর পরে তারপর দিনে হয়ে পুরো শরীর ভরে গেছে। গত 1.5 মাসে নিশ্চিত হামে 49 শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম সন্দেহে মারা গেছেন আরো 231 জন, আর সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে প্রায় 23,000 শিশু। রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতাল, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ডিএনসিসি হাসপাতালে মারা যাওয়া 66 শিশুর তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, প্রতি 3 জনে 1 জনের মৃত্যু হয়েছে হাসপাতালে ভর্তির 24 ঘন্টার মধ্যে। 72 ঘন্টার মধ্যে মৃত্যু হয়েছে 40%। যেসব বাচ্চা আসলে মারা যাচ্ছে, তাদের বেশিরভাগ বাচ্চা আসলে আসছে আমাদের কাছে অনেক দেরিতে আসছে, খুবই ক্রিটিক্যাল অবস্থায় আসছে, এবং বেশিরভাগ বাচ্চা 50 to 60% বাচ্চা আমরা দেখছি আমাদের হাসপাতালে ভর্তি হওয়ার পরে কয়েক ঘন্টা থেকে সর্বোচ্চ 1 দিনের মধ্যেই মারা যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে টিকাদানের ঘাটতি, সচেতনতার অভাব এবং স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সাদা চোখে বোঝা যায় যে টিকার ঘাটতি ছিল এবং টিকা দেওয়ারও ঘাটতি ছিল। জনস্বাস্থ্য, রোগ প্রতিরোধ এবং মানুষের স্বাস্থ্য উন্নয়নের দিকে কোনো নজর নাই। আমাদের চিকিৎসা ব্যবস্থাকে পিরামিডের মতো বিকেন্দ্রীকৃত করা উচিত। প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থা অনেক বেশি সংখ্যায় থাকবে, সেকেন্ডারি তার চেয়ে কম, এবং বিশেষায়িত হাসপাতাল সবচেয়ে কম থাকবে। একজন শিশুর সুস্থতা শুধু তার নিজের নয়, পরিবারের স্বস্তি, সমাজের নিরাপত্তা। তাই আতঙ্ক নয়, প্রয়োজন সচেতনতার। একটা সময় যে হাম দেশ জুড়ে নিয়ন্ত্রণে ছিল, সেই হামই এখন উদ্বেগ উৎকণ্ঠার কারণ হয়ে দাঁড়িয়েছে। হাসপাতালে প্রতিনিয়ত বাড়ছে রোগীর সংখ্যা, সেই সঙ্গে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। বিশেষজ্ঞরা বলছেন, হাম অত্যন্ত সংক্রামক হলেও সময় মতো টিকা নিলে এটি পুরোপুরি প্রতিরোধ সম্ভব। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ,
ঢাকা। রাজধানী সহ সারা দেশের থানাগুলোকে দালাল মুক্ত করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। মন্ত্রী দুপুরে রমনা মডেল থানা আকস্মিক পরিদর্শনে এসে সংশ্লিষ্টদের এই নির্দেশনা দেন। এ সময় তিনি থানার বিভিন্ন কক্ষ ও হাজতখানা সহ থানার সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন। ওসি ও ডিউটি অফিসার সহ কর্তব্যরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজ খবর নেন এবং বিভিন্ন সমস্যার কথা শোনেন। মন্ত্রী সততা, ন্যায়নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে সাধারণ জনগণকে সেবা দেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। পুলিশের কারো বিরুদ্ধে দায়িত্ব অবহেলা ও দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে মন্ত্রী হুঁশিয়ারি দেন। আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় অপরাধ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে র্যাব। ডাকাতির প্রস্তুতিকালে রাজধানীর ড্যামরা থেকে 2 জনকে গ্রেফতার করা হয়। আর ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার বলেছেন, শীর্ষ সন্ত্রাসীদের নাম ভাঙিয়ে সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা চলছে। শনিবার সকালে রাজধানীতে আলাদা 2টি অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। এমদাদুল হক খানের রিপোর্ট। রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় সংস্থাটির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক জানান, রাজধানীর ড্যামরায় আইনশৃঙ্খলা বাহিনীর ছদ্মবেশে ডাকাতির প্রস্তুতিকালে 2 জন ভুয়া র্যাব সদস্য গ্রেপ্তার করা হয়েছে। ড্যামরা থানাধীন আমান মার্কেট মেন্দিপুর এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাতি প্রস্তুতকালে একটি সংঘবদ্ধ চক্রের ডাকাত চক্রের সদস্য মোহাম্মদ আলামিন ওরফে মোটা আলামিনকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে হাজি সিএনজি পাম্প এলাকা হতে তার সহযোগী চালক মোহাম্মদ রায়হানকে গ্রেফতার করতে সক্ষম হয়। সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ডাকাতি ছিনতাই বৃদ্ধি পেয়েছে বলেও জানান তিনি। ডাকাতি, ছিনতাই এবং আরও বিভিন্ন ধরনের অপরাধ কর্মকাণ্ড সংগঠিত হচ্ছে এবং দেশের বিভিন্ন প্রান্তে এই প্রবণতা ক্রমেই বেড়ে চলেছে। ভুয়া র্যাব শনাক্তে হলোগ্রাম যুক্ত আইডি কার্ড দেখে নিশ্চিত হওয়ার আহ্বান জানান তিনি। প্রত্যেক র্যাব সদস্যর কাছে র্যাবের যে হলোগ্রাম স্টিকার সংযুক্ত যে আইডি কার্ড, এই আইডি কার্ড সাথে থাকবে। এদিকে দুপুরে রাজধানীর কারওয়ান বাজার পুলিশ ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার বলেন, বর্তমানে আগের মতো বড় সন্ত্রাসী নেই, তবে তাদের সহযোগী বা নতুনভাবে অপরাধ জগতে প্রভাব বিস্তারের চেষ্টা করছে এমন ব্যক্তিদের নজরদারিতে রাখা হয়েছে। শীর্ষ সন্ত্রাসী তেমন নেই, যারা আছে তারা আগের শীর্ষ সন্ত্রাসী সহযোগী বা ওই রকম শাস্তি যাচ্ছে। আমাদের মনিটরিং, অবজারভেশন এবং ব্যবস্থা সবই নেওয়া হইতেছে। অপরাধ দমনের শীর্ষ সন্ত্রাসীদের তালিকা নিয়মিত হালনাগাদ করা হচ্ছে বলেও জানান তিনি। আমাদের তালিকা হালনাগাদ সবসময় হচ্ছে, যারা আছে তাদের নাম ভাঙ্গিয়ে চলতেছে অথবা তারা মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করতেছে, তার আগেই আমরা তাদেরকে দমন করব। কারওয়ান বাজার এলাকায় অপরাধীদের গ্রেপ্তার এবং অপরাধ সহনীয় মাত্রায় নামিয়ে আনতে নতুন ক্যাম্প চালু করা হয়েছে বলেও জানান ডিএমপির এই শীর্ষ কর্মকর্তা। চাঁদাবাজি, মাদক সেবী এগুলা বন্ধে সার্বক্ষণিকভাবে এই ক্যাম্পে 20-এর উপরে অফিসার ফোর্স আছে, তারা তৎপরতা দেখাবে। এমদাদুল হক খান, মোহনা সংবাদ, ঢাকা। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের সময়সূচি চূড়ান্ত করা হয়েছে। কাল রাত 9টায় জাতীয় সংসদ ভবনে শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে সংসদ সচিবালয়। স্পিকার হাফিজউদ্দিন আহমেদ নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন। এই অনুষ্ঠানে সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে আশা করা যাচ্ছে। এর আগে সংশ্লিষ্ট আসনের নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশ করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ বলে গ্রহণ করেছেন রিটার্নিং কর্মকর্তা। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী কার্যক্রম সম্পন্ন হবে বলে জানানো হয় রিটার্নিং কার্যালয়ের পক্ষ থেকে। এদিকে এনসিপির অপর প্রার্থী মনিরা শারমিনের বিষয়ে এখনও আদালতের সিদ্ধান্ত পায়নি কমিশন। আসলে এখনো পর্যন্ত যেহেতু বেশ কিছু কাজ বাকি, গ্যাজেট হয়নি এবং গেজেট প্রকাশিত হলে তারপর শপথের বিষয়টা আসবে। সব ডকুমেন্ট চেক করে দেখেছি এবং এটিকে বৈধ হিসেবে আমরা গ্রহণ করেছি। এখন এটা আমরা মাননীয় কমিশনে উপস্থাপন করব। আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন জেসিআই ঢাকা দক্ষিণের উদ্যোগে অনুষ্ঠিত হলো ইচ্ছের রং তুলে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় চিত্রশালায় সকাল 10টায় শুরু হয়ে বিকেল পর্যন্ত চলে এই প্রতিযোগিতা। এতে অংশ নেয় প্রায় শতাধিক স্কুল শিক্ষার্থী। বয়সভিত্তিক 3 বিভাগে চলে এই প্রতিযোগিতা।
এ সময় শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। আয়োজকরা বলেন, শিশুদের কল্পনা শক্তির বিকাশ ঘটাতে এবং শিল্প সংস্কৃতির চেতনায় সমৃদ্ধ করতেই এই প্রতিযোগিতা। এতে 3 বিভাগে 9 জনকে পুরস্কৃত করা হয়। আন্তর্জাতিক প্রসঙ্গ, যুক্তরাষ্ট্র আবার হামলা চালাতে পারে বলে সতর্ক করেছে ইরানের সামরিক বাহিনী। এছাড়া হরমুজ প্রণালী ও আরব উপসাগরীয় অঞ্চলে নিজেদের কর্তৃত্ব আরও সুসংহত করতে নৌ চলাচলে নতুন নিয়ম ও বিশেষ নিয়ন্ত্রণ বলয় প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে IRGC। এদিকে ইরানের সামরিক অভিযান চালিয়ে যেতে কংগ্রেসের অনুমোদন প্রয়োজন নেই বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিস্তারিত প্রিয়াঙ্কা নিতুর ডেস্ক রিপোর্টে। শান্তি আলোচনা স্থবির হয়ে পড়ার মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় সংঘাতের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে ইরানের সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড সেন্টার খাতাম আল আনবিয়ার কর্মকর্তা মোহাম্মদ জাফর আসাদি। হরমুজ প্রণালী ও আরব উপসাগরীয় অঞ্চলে নিজেদের কর্তৃত্ব আরও সুসংহত করতে নৌ চলাচলের নতুন নিয়ম ও বিশেষ নিয়ন্ত্রণ বলয় প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে ইরানের IRGC। দেশটির দক্ষিণ উপকূলীয় জলসীমায় নিরাপত্তা জোরদার এবং বিদেশি হস্তক্ষেপ বন্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে যদি কোনো স্থায়ী সমঝোতা চুক্তি নাও হয় তাহলেও যুক্তরাষ্ট্রের জন্য তা ভালোই হবে। তেহরানের সঙ্গে সম্ভাব্য দ্বিতীয় দফা সংলাপ নিয়ে চলমান অনিশ্চয়তার মধ্যেই এমন কথা বলেন তিনি। অন্যদিকে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে যেতে কংগ্রেসের অনুমোদন প্রয়োজন নেই বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিষয়টি নিয়ে নতুন করে রাজনৈতিক ও সাংবিধানিক বিতর্ক শুরু হয়েছে। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ। শেষ করব সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরও একবার। জনগণের কাছে জবাবদিহি করতে সরকার বাধ্য, সিলেটে প্রধানমন্ত্রী। ইউরোপ, লন্ডনের মতো স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রতিশ্রুতি। জ্বালানি সংকটে সুযোগ সন্ধানীদের রুখতে সুশাসনের বিকল্প নেই মত বিশেষজ্ঞদের। সয়াবিন ঘাটতি পেছানেও ডিলারদের কারসাজির অভিযোগ। হামের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় জনমনে উদ্বেগ, জরুরি অবস্থার ঘোষণা, পরামর্শ বিশেষজ্ঞদের। 24 ঘন্টায় আরও 4 শিশুর মৃত্যু। এবং সারা দেশের থানা দালাল মুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর। শীর্ষ সন্ত্রাসীদের নাম ভাঙিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা, বলছে পুলিশ। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সব শেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।